মানে স্পিকার, বিরতির ঠিক আগে সরকার দলীয় মাননীয় একজন সংসদ সদস্যের বক্তব্যকে ঘিরে যেই অনাকাঙ্ক্ষিত পরিবেশ এবং বিশৃঙ্খল পরিস্থিতি এখানে তৈরি হলো, যদিও আপনি তার বক্তব্যের সেই অংশটুকুকে এক্সপান্স করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু এই বিষয়ে আমাদের বক্তব্য আছে। আপনার কাছে অনুরোধ যে আমাকে 2 মিনিট সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সংসদ সদস্য উনি বিভিন্ন সময় বক্তব্য দেন, আমরা মনোযোগ দিয়ে ওনার কথা শুনি। ওনার বক্তব্যে সূক্ষ্ম রসবোধ, ইতিহাস চেতনা সবকিছুই আমরা গভীরভাবে। মাননীয় সদস্য, আপনি কি কথা বলতে চাচ্ছেন? জি মাননীয় স্পিকার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ওনাকে 2 মিনিটের জন্য দেয়া হোক প্লিজ। কিন্তু মাননীয় স্পিকার, আজকে উনি ওনার বক্তব্যে যা বলেছেন তা আসলে সংসদীয় রীতিনীতি এবং আমাদের সাংবিধানিক অধিকার সকল কিছু সীমাকে অতিক্রম করে গিয়েছে। উনি ওনার বক্তব্যে প্রথমত সংসদের বিরোধী দলীয় উপনেতা ওনার স্ত্রীকে নিয়ে উনি কটাক্ষ করেছেন। মাননীয় স্পিকার, ওনার সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, ব্যক্তিগত ইতিহাস থাকতে পারে, কিন্তু সেটাকে সংসদে এনে যেভাবে কটাক্ষ করা হলো মাননীয় স্পিকার, এটা অমার্জনীয় অপরাধ বলে আমরা মনে করছি। দ্বিতীয়ত, উনি বিরোধী দলের মহিলা এমপিদের, আমাদের নারী সংসদ সদস্যদের তাদের পোশাক নিয়ে যে ধরনের কথা বললেন, তাদের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার সম্পর্কিত যে ধরনের বক্তব্য দিলেন, এটাও মাননীয় স্পিকার আমরা মনে করি একটি অমার্জনীয় অপরাধ। প্রত্যেকটা ব্যক্তির গণতান্ত্রিক রাষ্ট্রে তার ধর্মীয় স্বাধীনতা রয়েছে, পোশাকের স্বাধীনতা রয়েছে। উনি একজন সংসদ সদস্য হিসেবে সেই স্বাধীনতাকে লঙ্ঘন করে এই ধরনের হীন বক্তব্য দিয়েছেন, ওনার হীন মানসিকতার পরিচয় পেয়েছে। এবং আমরা মনে করি উনি ওনার বক্তব্যে একটি বর্ণবাদী আচরণ মাননীয় স্পিকার বহিঃপ্রকাশ পেয়েছে ওনার বক্তব্যের মাধ্যম দিয়ে। ফলে আমরা আশা করব ভবিষ্যতে এই ধরনের বক্তব্য আমরা কোন সংসদ সদস্যের কাছ থেকে যাতে এই ধরনের বক্তব্য মহান এই জাতীয় সংসদে আর উচ্চারিত না হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি সর্বশেষ যে কথাটা বললেন সেটা আমি বলেছি, এবং ওনার ওই অংশটুকু সংসদীয় রীতিনীতির বাইরে যে কথাবার্তা হয়েছে সেগুলো এক্সপান্স করার নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যে, এবং আমি একটা রুলিংও দিয়েছি টুয়ার্ডস অল দ্য রাইটস অনারেবল মেম্বার্স। সংসদে বসে আমরা কারো ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলবো না, আমাদের ডিগনিটি আমরা রাখবো। অসংখ্য ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় সদস্য, আপনার পয়েন্ট অফ অর্ডারের স্লিপটা আমি পেয়েছি। 302 ধারায় আপনাকে একটা নোটিশ দিতে হবে, নোটিশ দেন, আমরা সেটা বিবেচনা করব। মাননীয় মনিরুল হক চৌধুরী সাহেব, আপনি দয়া করে বসেন। জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি সাহেব কিছু বলতে চাচ্ছিলেন। জনাব শহীদউদ্দিন চৌধুরী সাহেবকে 2 মিনিট সময় দেন প্লিজ। স্পিকার, একটু আগে মাননীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী সাহেব যে বক্তব্যটি দিয়েছেন, আমরা এই সংসদে আমার 3 বার আসার সুযোগ হয়েছে। মাননীয় স্পিকার, আমরা পার্লামেন্টে অনেক কথাবার্তা পক্ষে বিপক্ষে, অনেক সময় হাসি ঠাট্টার আলোকেও কিন্তু অনেক কথা চলে আসে। এই যে ইমিডিয়েট গত পরশুদিন আমাদের মাননীয় জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী সাহেব বক্তব্য রেখেছেন, এবং সেখানে বিয়ে শাদী নিয়ে ব্যক্তিগতভাবে সেখানে কথাবার্তা হয়েছে, সেখানে কিন্তু এক্সপান্সের মতো কোনো কথা আসে নাই। এগুলো হাসি ঠাট্টা থাকতেই পারে, পার্লামেন্টে সেই রেওয়াজ আছে। মাননীয় স্পিকার, মনিরুল হক চৌধুরী এমন কোনো কথা বলেন নাই যে স্পেসিফিক কাউকে আঘাত করে এবং ব্যক্তিগতভাবে এমন কোনো কথা বলেছেন যেটার জন্য এখানে এক্সপান্স করার মতো কোনো কথা আসবে। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী পার্লামেন্টের স্পিকারের আসন থেকে এক্সপান্স করার ঘোষণা দিয়েছি, সেই জায়গায় আবার নতুন করে আপনি জাস্টিফাই করার কিছু নেই। আপনার অন্য কোনো বক্তব্য থাকলে বলতে পারেন, না হলে বসেন। মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চেয়েছিলাম, সর্বপ্রথমেই বিরোধী দলীয় উপনেতা যখন আমাদের সালাউদ্দিন সাহেব কথা বলছিলেন তখনই আমি দাঁড়িয়েছিলাম। সেখানে উনি যাদেরকে ডিফেন্ড করলেন এবং যেই 300 বিধির এগেনস্টে কথাটা বললেন, সে অনুযায়ী পার্লামেন্টের বিধান অনুযায়ী 300 বিধির পরে কোনো প্রশ্ন রেজ করবেন ওইটা উনি পারেন না মাননীয় স্পিকার, কিন্তু তিনি রেজ করেছেন এবং তিনি রেজ করেছেন করেই উনি বিদায় নিয়েছেন এখান থেকে। মাননীয় অসংখ্য ধন্যবাদ। জি জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য মিস্টার চৌধুরী। প্লিজ টেক ইউর সিট। আপনার বক্তব্য শেষ, আপনি বসেন দয়া করে। জি, আমি পরে জানাবো, আপনি বসেন দয়া করে। জি, আপনি বসেন, দেখবো, বসেন বসেন, আপনিও বসেন। জি চিফ হুইপ সাহেব, আপনারা কি মানে এইগুলা নিয়ে কথা বলার চেয়ে আমরা বাজেট আলোচনায় থাকি? আচ্ছা দেন দেখি, চিফ হুইপ সাহেবকে এক মিনিট দেন। বলছি মাননীয় স্পিকার, মাননীয় সকল সদস্যদের রাইট আছে, তার ব্যাপারে কেউ কথা বললে তার 274 বিধিতে তার ব্যক্তিগত কৈফিয়তের একটা রাইট আছে। তা আমি সেই ক্ষেত্রে আমি মাননীয় সদস্য মনিরুল হক চৌধুরীকে বলবো আপনি কিছু কথা বলার মানে তাকে মাইক দেওয়ার জন্য তিনি তার ব্যাপারে মানে ব্যক্তিগত ব্যাপারে কথা বলবেন। তার কথা তার নাম উল্লেখ করে বলা হয়েছে, সেই জন্য তিনি কথা বলা, এটা সুযোগ সকলেরই আছে, সকলকে আপনি দিবেন ভবিষ্যতেও। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় মনিরুল হক চৌধুরী হিসেবে মাইক দেওয়ার জন্য অনুরোধ করছি আপনাকে। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মিস্টার চৌধুরী আপনি বসেন, আমি আপনাকে যথাসময়ে দিব, বসেন। ইফ আই থিঙ্ক আলোচনায় অংশগ্রহণ করবেন রংপুর 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মাওলানা নুরুল আমিন। মাওলানা নুরুল আমিন সাহেব, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজ আমি ছোট্ট একটা গল্প দিয়ে আমার বক্তব্য শুরু করব। মশা তার বাচ্চাদেরকে নিয়ে সুযোগ বুঝে মশারির নিচে ঢুকে পড়ল। ঘুমন্ত ব্যক্তিকে কামড় দিলে ওই ব্যক্তি ঘুম থেকে জেগে লাইট জ্বালিয়ে মশা খোঁজা শুরু করলো এবং 2 হাতে মশা মারার চেষ্টা করলো। এই দৃশ্য দেখে বাচ্চা মশাটি বলল, লোকটা হাতে তালি দিচ্ছে কেন? তখন মশা বলল, আমার গান সবার কাছে অনেক প্রিয়, আমার গান সবাই পছন্দ করে, তো সেই জন্য হাততালি দিয়ে আমাকে অভিনন্দন জানিয়েছে। এবার বাচ্চাটা বলল, কিছু কিছু হাততালি তালি না, জীবন নাশের কারণও হতে পারে। মাননীয় স্পিকার, এই কথা বলার মধ্য দিয়ে বাজেট বক্তব্য শুনে যারা হাততালি দিয়েছেন আর বাজেট বক্তব্যে হাততালি শুনে যারা খুশিতে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন এবং হাততালি নিয়েছেন, ওই হাততালিগুলোর মাঝে জনগণের বিপদের ইঙ্গিতও থাকতে পারে। মাননীয় স্পিকার, 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত এই বাজেট এসেছে। আমরা কথা কিছু বলবই, এটা শুনবার ধৈর্য থাকা দরকার। পার্লামেন্টের প্রথম অধিবেশনে বিরোধী দলীয় নেতা বলেছেন, সরকারের ভালো কাজের আমরা প্রশংসা করব, সুপারিশ করব, অন্যায় করলে প্রতিবাদ করব, কিন্তু আমাদের কথা শোনার ধৈর্য তাদের নাই। মাননীয় স্পিকার, এই বাজেটে উচ্চ মূল্যস্ফীতির ঝুঁকি যা বাজারে তার প্রবাহ বাড়িয়ে সাধারণ মানুষের কষ্ট বাড়িয়ে দেবে, ব্যাংকিং খাতের ভঙ্গুর দশা এবং খেলাপি ঋণ উত্তোলনে
কার্যকর কোনো পদক্ষেপ নেই। বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির জন্য যে অনুকূল পরিবেশ দরকার তা বাজেটে নেই। মাননীয় স্পিকার, সরকারি দল যদি মনে করে থাকে বিরোধী দল অতীতের মতোই গৃহপালিত বিরোধী দল হিসাবে থাকবে, তাহলে এই ধারণাটা ভুল। বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক বক্তব্য দেয়া হয়েছে। বলা হয়েছে জামাত ইসলামী 3 সিট পেয়েছিল, অথচ তাদের হয়তো মনে নাই 18 নির্বাচনে তারা এত বড় একটা দল মাত্র 6টা সিট পেয়েছিল। এরপরে তারা বলা হয় আমরা বেহেশতের টিকিট বিক্রি করি। এই সংসদে বলা হয়েছিল একজনের নামে প্রমাণ দিন। আজও পর্যন্ত তারা এই প্রমাণ উপস্থাপন করতে পারেন নাই। এই ভুয়া ঢোল বাজিয়ে চলছেন, জানি না এটা তারা কতদিন বাজাবেন। মাননীয় স্পিকার, আমি বিনয়ের সাথে বলতে চাই আমার এলাকার কিছু কথা। সেটা হচ্ছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কয়লার খনি আমার নির্বাচনী এলাকায়। বিদেশ থেকে উচ্চ মূল্যে কয়লা কেনার কথা বাজেটে এসছে, কিন্তু দেশের কয়লা দেশপ্রেম নিয়ে তোলার কোনো উদ্যোগ নেই। আপনার মাধ্যমে আমি জ্বালানি মন্ত্রী মহোদয়কে বলবো কয়লার খনি যেন উত্তোলন করা হয়। মাননীয় স্পিকার, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হোক, আমি তা চাই, কিন্তু সরকারি দলের পক্ষ থেকে একবারও বলা হয় নাই ইবতেদায়ী মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার উন্নয়নের ব্যবস্থার কথা তারা বলেন না। মাননীয় স্পিকার, সংসদ লবিতে ঢোকার সময় দেখি আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস বড় ভালো লাগে, কিন্তু ওই কোরআনেই, ওই আল্লাহর নাজিল করা কোরআনেই আছে মাননীয় স্পিকার যে ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, কারো পতন যখন নেমে আসবে কারিগরি সম্পদ আর ক্ষমতা কোনো কাজে লাগবে না। এটা আল্লাহর কোরআনের কথা। মাননীয় স্পিকার, সেই কারণে জি, আপনাকে দেয়া হলো 2 মিনিটের মধ্যে শেষ করবেন দয়া করে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার পীরগঞ্জে 1600 কিলোমিটার রাস্তা কাঁচা, জনদুর্ভোগ সীমাহীন পর্যায়ে চলে গেছে। এখানে অনেক আলোচনা হয়েছে, কোনো ব্যবস্থা হচ্ছে না মাননীয় স্পিকার। এরপরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি, অনেক প্রতিষ্ঠানে নেই একাডেমিক ভবন। শত কোটি টাকা দিয়ে নির্মিত আইটি সেন্টার পরিত্যক্ত ভবনের মতো পড়ে আছে। মাননীয় স্পিকার, দৃষ্টিনন্দন সম্ভাবনাময়, অপার সম্ভাবনাময় নীলদরিয়া, যেটা নিয়েও কোনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। আমরা এই দেশের উন্নয়নের জন্যই কথা বলি মাননীয় স্পিকার। একটু আগে একজন সম্মানিত সদস্য বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন আমার কথা ওনারা বুঝবেন না। হ্যাঁ, উনি বুঝবেন, উনি ভালোই বোঝেন। এর আগে বেশ কয়েকটা দল উনি করেছেন, তো এই জন্য উনি ভালোই বুঝবেন। কিন্তু আমার মনে হয় এটা সংসদীয় কোনো রুলস না। পরিশেষে আমি যেটা আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আমার প্রস্তাবিত বিষয়গুলো যেহেতু 54 বছরে আলোর মুখ দেখেনি, আপনার মাধ্যমে বিষয়গুলো নিয়ে মহান সংসদে আমি উত্থাপন করছি। আপনার মাধ্যমে যেন কোনো পদক্ষেপ নেওয়া হয়, আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে সরকারি দলের আমি মাননীয় সংসদ সদস্যদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, যদি চান আমরা আপনাদের সহযোদ্ধা থাকি, তাহলে আপনারাও আপনাদের কথা নিয়ন্ত্রণ করুন। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন ব্রাহ্মণবাড়িয়া 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব M.A. হান্নান। জনাব M.A. হান্নান, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এই বাজেটের উপর আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। আমি সর্বপ্রথম মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে 2026 এবং 27 অর্থ বছরে যে বাজেট উনি ঘোষণা করেছেন এটা অত্যন্ত সময়োপযোগী একটা বাজেট, যেটা আমাদের এই দক্ষিণ এশিয়াতে সচরাচর দেখা যায় না। আমরা ইতিপূর্ব অনেক বাজেট আমরা সংসদের বেড থেকে আমরা শুনেছি, কিন্তু এই বাজেটটি যেটি দিয়েছে এই বাজেটে আমাদের বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের কথা যেমন বলা হয়েছে, এই বাজেটে শিক্ষার কথা বলা হয়েছে, এই বাজেটে স্বাস্থ্যের কথা বলা হয়েছে, এই বাজেটে সামাজিক নিরাপত্তা কথা বলা হয়েছে। আমরা জানি একটি রাষ্ট্রের চালিকা শক্তি হলো বাজেট। এই বাজেট প্রয়োগ সুষ্ঠুভাবে করতে পারলে যে বাজেটটি আমাদের এই সংসদে উত্থাপিত হয়েছে, আমরা আশা করি এটার সুফল এ দেশবাসী পাবে। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি সমগ্র বিশ্বে উজ্জ্বল করছেন, তাদের জন্য এই রিলেটেড সকল ইনস্ট্রুমেন্ট কর মুক্ত আনা হয়েছে, যেটা আগামী দিনে তাদেরকে আরো উৎসাহিত করবে এই পেশা তাদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি প্রথম আমার এলাকা থেকে আমি তারও বলেছি যে বিএনপির প্রথম সংসদ সদস্য আমি নির্বাচিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া 1 আসন থেকে। এর আগে এই আসনটি বিএনপি কোনোদিন পায় নাই। তাই এই সুযোগে আমি আমার এলাকার একটি বড় সমস্যার কথা বলতে চাই। এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রায়ই আমার এলাকার মানুষ একটা জিনিস সারা দিন লিখতে থাকে যে আমার এলাকা একটি রাস্তা, যেটা আমার নাসিরনগর উপজেলা সদর থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত কানেক্ট হয়েছে। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় যে এই রাস্তাটি আজকে থেকে প্রায় 5-7 বছর আগে একটি টেন্ডার হয়েছিল পাকাকরণের জন্য। এটার কিছু 2-3 মাইল রাস্তা পাকা হয়েছিল ফেসিস সরকারের সময়ে, কিন্তু আর বাকি অংশটা আদৌ পড়ে আছে। যে ঠিকাদারি কাজটি পেয়েছে তাকে বারবার তাগাদা দিয়েও এই কাজটি করানো যাচ্ছে না। আমি জানি না বাংলাদেশে এই ঠিকাদারকে লাগাম ধরার কোন লোক আছে কিনা। আমি আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণকে বলতে চাই, এই অবাস্তব কাজটি যেটা টেন্ডার হয়ে আছে, যেটি কাজের সমাপ্তের মেয়াদ আরো আগে শেষ হয়ে গেছে, এই কাজটি দ্রুত সম্পূর্ণ করে এবং এই রাস্তাটির আর অর্ধেকটি অংশ এখন রয়েছে টেন্ডারের বাকি। এই অর্ধেকটি রাস্তা টেন্ডার করে মাধবপুরের সাথে সংযোগ করে দিলে আমার এলাকার মানুষের যে প্রাণের দাবি নাসিরনগর সদরের সাথে তাদের যোগাযোগের একমাত্র ব্যবস্থা, এটা হলে আমাদের নাসিরনগরের মানুষ উপকৃত হবে। আর না হলে আমাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার এলাকার জনগণ আমাদের এই সরকারকে ভোট দিয়েছে, তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে না, তারা আশাহত হবে। তাই আমি আবারও এই সংসদে দ্বিতীয়বারের মতন আমার এই রাস্তাটি অনতি বিলম্বে এই ঠিকাদারকে দিয়ে এটার কাজ শেষ করার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি, যেন আমার এই অর্থ বছরের ভিতরে আমার এই রাস্তার কাজটা আরম্ভ করা হয় এবং শেষ করে দেওয়া হয়। মাননীয় স্পিকার, আর একটি রাস্তা আমাদের একটা ব্রিজ ভাঙ্গা আছে 2019 সাল থেকে। এই বৃষ্টির কারণে আমাদের বেশ কয়েকটি ইউনিয়ন ডিসকানেক্ট হয়ে আছে। যদি এই ভাঙ্গা ব্রিজটা তাড়াতাড়ি আপনার নির্মাণ করা না হয়, তাহলে আমার এলাকার মানুষ কঠিন দুর্দশা ভুগছে। তাই আশা করব যে আমার এলাকার জনগণের এই দুটি প্রাণের দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য আমাদের সদাশয় সরকার ব্যবস্থা গ্রহণ করবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।